আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমরা জিওগ্রাফির একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখন রিসেন্ট মাধ্যমিক রেজাল্ট হয়েছে, তো যারা আর্টস নিয়ে পড়বে তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয় বা একটা যে জিওগ্রাফি 11-এ নেওয়া হবে, যাবে কি বা নেওয়া যাবে না, বা জিওগ্রাফি নিলে কি লাভজনক, কীভাবে নাম্বার হয়, জিওগ্রাফির মার্কস ডিস্ট্রিবিউশন, সিলেবাস, আজকে এই সম্পর্কে আলোচনা করব। আর্টসের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি। একটা স্কুলে একটা ক্লাসে, বিশেষ করে 11-এ, মাধ্যমিক দেওয়ার পর 11-এ 200-250 জন স্টুডেন্ট থাকেন, কিন্তু জিওগ্রাফিতে মাত্র 30-40 জন, 50, সর্বাধিক 60 জনকে নেওয়া হয়। কারণ হচ্ছে জিওগ্রাফি ল্যাব বেসিস সাবজেক্ট। আর্টসের মধ্যে একটাই সাবজেক্ট আছে যেটা হচ্ছে জিওগ্রাফি, সেটা হচ্ছে ল্যাব বেসিস বা প্র্যাকটিক্যাল বেসিস সাবজেক্ট। স্বাভাবিক কারণে এখানে কিন্তু সবাইকে সুযোগ দেওয়া হয় না বা সবাই সুযোগ পায় না। পর্ষদের নিয়ম অনুসারে জিওগ্রাফি পেতে গেলে মিনিমাম 35 মার্কস পেতে হবে, তাছাড়া কোনো মতেই রেজিস্ট্রেশন হবে না। কেউ যদি 35-এর নিচে জিওগ্রাফি নেয় তাহলে তার কী হবে, রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে আসবে। অতএব জিওগ্রাফি মাধ্যমিকের পরে পড়তে গেলে 35 অবশ্যই পেতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা আলিয়া বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছে, যাদের 50 নম্বর জিওগ্রাফি থাকে মাধ্যমিকে বা আলিম যেটাকে বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু 35 লাগবে। 50-এর ভিতরেও 35 না হলে কিন্তু কোনো মতেই জিওগ্রাফি পড়া যাবে না। তো আজকে আমরা আসবো এই জিওগ্রাফির মার্কস ডিস্ট্রিবিউশন এবং সিলেবাস সম্পর্কে। তো জিওগ্রাফি প্রথমে বলেছি এটা একটা ল্যাব বেসিস সাবজেক্ট বা প্র্যাকটিক্যাল বেসিস সাবজেক্ট। স্বাভাবিক কারণে 11-এর ক্ষেত্রে কি হয়, 70 নম্বরের থিওরি থাকে আর 30 নম্বরের প্র্যাকটিক্যাল থাকে। 12-এও তাই। তাহলে 70 নম্বরে লিখিত আর 30 নম্বরের হয় প্র্যাকটিক্যাল, এবং সেই প্র্যাকটিক্যালটা নিজের স্কুলে হয় কিন্তু বোর্ডের কোশ্চেন হয়। তো চিন্তার বিষয় নয়, অনেক ক্ষেত্রে অনেকে ভয় দেখানো হয়, অনেকে বলে জিওগ্রাফি পারবে না। এটা কোনো ব্যাপার নয়, যারাই মাধ্যমিক পাস করেছে সেই যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়েরা সবাই এই ভূগোল পড়তে পারবে। শুধুমাত্র একটু আলাদাভাবে এক্সট্রা খাটতে হয়, এমন কিছু নয়, সবার পক্ষে সম্ভব। এতে আতঙ্ক বা ভয় হওয়ার কারণ নেই। একটু যত্ন সহকারে পড়লেই এই ভূগোলে ভালো মার্কস পাওয়া যায়। বর্তমানে ভূগোলে 100-100 পাওয়া যাচ্ছে, এমনকি 95+ নর্মালি পাওয়া যাচ্ছে। স্বাভাবিক কারণে আর্টসের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে উঠেছে এই জিওগ্রাফি। এবং জিওগ্রাফি সম্পর্কে ভবিষ্যৎ অনেকগুলো লাইন আছে। তো অনেক স্কুলে বলা হয় যে জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্স রাখতে হবে, ম্যাথ রাখতে হবে। তো এগুলো কম্পালসারি নয়, কিন্তু কোনো কোনো স্কুলগুলো করে, কারণ বিএসসি ডিগ্রি বা অনেক কিছু ব্যাপার থাকে। যেমন জিওগ্রাফির সঙ্গে ম্যাথ রাখলে ভবিষ্যতে রিসার্চে যাওয়া যায়, ইকোনমিক্স রাখলে অর্থনৈতিক ব্যাপার দিকে যাওয়া যায়। তো এই সমস্ত বিষয়গুলো থাকে বলে কোনো কোনো স্কুল এটাকে মাস্ট করে, কিন্তু এরকম কোনো পর্ষদের নিয়ম নেই যে জিওগ্রাফি নিলে ইকোনমিক্স বা ম্যাথ রাখতে হবে। যাই হোক, আমরা যদি জিওগ্রাফি সম্পর্কে আসবো, তো ক্লাস 11-এর জিওগ্রাফি 70 নম্বরের থিওরি আর 30 নম্বরের প্র্যাকটিক্যাল। এই 70 নম্বর থিওরিতে ফিজিক্যাল জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, প্রাকৃতিক আর আঞ্চলিক ভূগোল বা অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলে আছে 35, অর্থনৈতিক ভূগোল আছে 35। টোটাল 70 নম্বরের লিখিত পরীক্ষা, এবং এর জন্য টাইম হচ্ছে একই টাইম, 3 ঘন্টা 15 মিনিট বা 3 ঘন্টা যেটা বলা হয়, সেই একই টাইম আছে এই থিওরির জন্য। তাহলে আঞ্চলিক 35, প্রাকৃতিক 35। এই 70 নম্বর মধ্যে ভাগ আছে, শর্ট হচ্ছে 35। তাহলে কি যে 70 নম্বর লিখিত হবে তার মধ্যে 35 নম্বর শর্ট থাকবে। স্বাভাবিক কারণে কি হয়, নাম্বার তোলার সুযোগটা অনেক বেশি থাকে। তো এই 35 শর্টের মধ্যে কি 21টা থাকবে এমসিকিউ আর 14টা থাকবে এসসিকিউ। তাহলে এমসিকিউ যেগুলো আমরা অপশন থাকে সেই ধরনের শর্ট পাবো আমরা 21খানা, আর 14খানা পাবো এসএকিউ বা অতি সংক্ষিপ্ত উত্তর, 1 লাইন 2 লাইনে দেওয়া হয়। আর যেহেতু 70 লিখিতের ভিতরে 35 শর্ট, স্বাভাবিক কারণে এখানে একটা বড় অংশ নাম্বার তোলার বা নাম্বার কাটার রাস্তা নেই। আর 35 ডেসক্রিপটিভ থাকে, সেটা 5টা থাকে 7 নম্বরে, 5 7 35। এখানেও কিন্তু 5টা 7 নম্বরে হলেও
একটা কোশ্চেন ফুল 7 নম্বর হয় না, সেই 7টাকে 4+3, 2-2-3, 5+2 এই ধরনের ডিস্ট্রিবিউশন বা বিভাজন থাকে। তাহলে 7টার মধ্যে ভেঙে থাকে 2-2-3 বা 4+3 বা 5+2। সেই কারণে কি হয়, এক্ষেত্রে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যে কারণে এই সপ্তর ভিতরে লিখতে হবে সপ্ত পাওয়া অনেক সহজ ব্যাপার বা সম্ভব। অনেক ক্ষেত্রেই একটু ভালো স্টুডেন্টরা প্রায় 70-80% সত্য পেয়ে যায়। তাহলে এটা গেল থিওরি সাইড। প্র্যাকটিক্যাল চলে আসি। এই প্র্যাকটিক্যাল নিয়ে অনেক রকম মতবাদ থাকবে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। একটু সচেতন থাকলে যে কেউ সহজেই এই প্র্যাকটিক্যালগুলো করতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে। তো প্র্যাকটিক্যাল 30 আছে। এই 30 নম্বর কি হয়, থিওরির সঙ্গে যুক্ত নয়, মানে আলাদাভাবে পরীক্ষা হয় এবং নিজের স্কুলে পরীক্ষা হয়। নিজের স্কুলে পরীক্ষা হয়, কোশ্চেন হয় বোর্ড থেকে, 3টে সেট হয় ABC, যে কোনো একটা সেট করতে হতে পারে। তো এটা অনেকটা স্কুলের হাতে থাকে। তো এই 30 নম্বর যেহেতু স্কুলে পরীক্ষা হয় নিজের স্কুলে, এবং সেই স্কুলের টিচার খাতা রাখে, তার জন্য অনেকটা স্কুলের স্যারের উপরও নির্ভরশীল হয়ে যায়। যদিও এখানে 20 নম্বরের পরীক্ষা দিতে হয় আর 10 নম্বর থাকে দুটো খাতা। তো ডিস্ট্রিবিউশনটা আমি দেখে নিই। ওরা প্র্যাকটিক্যালি প্রথম আছে স্কেল। আমরা স্কেল সম্পর্কে জানি যে স্কেল আমরা ব্যবহার করি কোনো মাপনী কাজে, বিশেষত আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা যে অনেক সেন্টিমিটার মিটারে বা আমরা স্কেলগুলো ব্যবহার করি। তো সেই স্কেল সম্পর্কে ধারণা আছে কার্টোগ্রামস। স্কেল আছে 5। কার্টোগ্রামস মানে কি, কোনো ভৌগোলিক রাশিতত্ত্বকে যখন কোনো লাইন, স্তম্ভ বা বিভিন্ন চিত্র দ্বারা দেখানো হয়, হয়তো একটা অঞ্চলে জনসংখ্যার বৃদ্ধি কেমন হচ্ছে বা কেমনভাবে হয়তো ফসল উৎপাদন বাড়ছে বা কমছে, এই যে জিনিসগুলোকে কোনো ভৌগোলিক তথ্যকে যখন কোনো কী করা হয়, কোনো গ্রাফের মাধ্যমে কোনো ছবির আকারে দেখানো হয়, সেটাকে বলা যায় কার্টোগ্রাফস। এতে 5 আছে। আর 3 নম্বর আছে ওয়েদার ইনস্ট্রুমেন্ট, মানে আবহাওয়া মানচিত্রের কিছু যন্ত্র আছে তোমার সিলেবাসে। 3টে যন্ত্র আছে, থার্মোমিটার, হাইগ্রোমিটার আর ব্যারোমিটার। থার্মোমিটারে বায়ু উষ্ণতা মাপা হয়, হাইগ্রোমিটারে বায়ু আর্দ্রতা মাপা হয়, আর ব্যারোমিটারে বায়ুর চাপ মাপা হয়। এই 3টে যন্ত্র প্রত্যেকটা স্কুলের ল্যাবে আছে এবং এদের শেখানো হয় যে কীভাবে পাঠ করতে হবে। তো পরীক্ষাগারেও থাকে যে এই 3টের মধ্যে একটা পাঠ করতে আসে, এটা পাঠ করে বসাতে হয় যে কিভাবে কত বায়ুর চাপ বা উষ্ণতা বা আর্দ্রতা হলো। আরেকটা আছে কি ওয়েদার ম্যাপ। এটা নতুন জিনিস। ওয়েদার ম্যাপ হচ্ছে কি আবহাওয়া মানচিত্র। সাধারণত ভারতবর্ষে জুলাই ও জানুয়ারি মাসে দুবার আবহাওয়া মানচিত্র প্রকাশিত হয়। এছাড়াও সাপ্তাহিক ডেলি মানচিত্র প্রকাশ। তাহলে প্রত্যেক মাসে আবহাওয়ার আকাশের কি যে অবস্থা একটা মানচিত্র প্রকাশিত হয়। সেই মানচিত্র প্রকাশগুলো সম্পর্কে ওয়েদার ম্যাপের একটা ধারণা আছে। এতে 5। এই 20 নম্বর তোমাদের পরীক্ষা হবে। তাহলে এই 30-এর ভিতরেও 20 নম্বরের পরীক্ষা হবে আর 10 নম্বর দুটো খাতা হবে। একটা হবে ফিল্ড রেকর্ড বুক, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল রেকর্ড বুক। ফিল্ড রিপোর্ট কি, ফিল্ড রিপোর্টটাও কিন্তু এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। 3টে টপিকস আছে, যে কোনো একটা টপিক্সের উপর নির্ভর করে সেখানে পর্যবেক্ষণ করে ফিল্ডে গিয়ে পর্যবেক্ষণ করে কী করতে হয়, তারপর একটা খাতা তৈরি করতে হয়। তো এটা কী টপিক আছে, একটা আছে হাউস হোল্ড সার্ভে। একটা পাড়া বা একটা গ্রামকে ঠিক করা হলো, সেখানে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে তার তথ্য তুলে ধরা হয় 10-12 পেজে, তাকে বলা হচ্ছে হাউস হোল্ড সার্ভে। কিংবা ল্যান্ড সার্ভে, একটা জমিতে গিয়ে জমির স্ট্রাকচার, মাটি গঠন বা কী কী ফসল হয় সারা বছরে, তার উপর বেস করে একটা রিপোর্ট তৈরি করা হতে পারে। কিংবা রোড সার্ভে, হয়তো কোনো রাস্তার ধারে গিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা যান চলাচল করা, কটা লরি কটা বাস যাওয়া আসা করলো, এটা গণনা করা হয়। তারপরে কী করা হয়, তার উপর বেস করে রাস্তার কী অবস্থা, কতটা চাপ, কী সমস্যা, কী সমাধান করা যায়, সে নিয়ে একটা রিপোর্ট তৈরি করা যায়। এই যে 3টে রিপোর্টের কথা বললাম, হাউস হোল্ড সার্ভে, ল্যান্ড সার্ভে আর রোড সার্ভে, 3টের ভিতরে যে কোনো একটা সার্ভে রিপোর্ট তৈরি করতে হয়, দিয়ে ফিল্ড রিপোর্ট একটা বানাতে হয়। এতে 5 নম্বর আছে। আর প্র্যাকটিক্যাল রিপোর্ট বুক, আমরা যে জিনিসগুলো সেখানে শিখবো সব একটা একটা করে দিয়ে একটা খাতা বানাতে হয়। তাহলে এই দুটো খাতাতে প্লাস এর সঙ্গে ভাইবা মিলে 10 থাকে। তার আমাদেরকে প্র্যাকটিক্যালে লিখিত হচ্ছে 20 নম্বর আর 10 নম্বর হচ্ছে দুটো খাতা। তো এই লিখিত 20 নম্বরে তার টাইম হচ্ছে 3 ঘন্টা। আবার স্বাভাবিক কারণে এটা আলাদা সময় হয়। এটা 11টা থিওরি পরীক্ষার পরে হয় আর 12 অনেক আগে হয়ে যায়। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যালের বেসিস। আমাদেরকে এই যে বললাম সিলেবাস, এই থিওরি 7 নম্বর থিওরিতে প্রাকৃতিক ভূগোলে কি আছে, জিওগ্রাফি আছে ডিসিপ্লিন, মানে জিওগ্রাফি সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য,
জিওগ্রাফি সম্পর্কে ধারণা আছে। এরপর এতে আছে প্রিন্সিপাল অফ জিওগ্রাফি, এতে কি আছে পৃথিবীর উৎপত্তি, পৃথিবীর অভ্যন্তরভাগ, পৃথিবীর অভ্যন্তরভাগ আছে, পাত সংস্থান তত্ত্ব, মহিষঞ্জন তত্ত্ব, পৃথিবীর জন্ম, সংস্কৃতি, তারপর আছে ভাঁজ, চ্যুতি, ভূমিকম্প, অগ্নুৎপাত, আর আছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি, উষ্ণতা, লবণতা, সমুদ্র স্রোত, সমুদ্র ঘনত্ব, এই সমস্ত ব্যাপারগুলো আছে। একটা আছে জীবমণ্ডল, এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের স্ট্রাকচার বা সিলেবাস। আঞ্চলিক ভূগোলে কি আছে? আঞ্চলিক ভূগোলে প্রথমে আছে রিসোর্স বা সম্পদ ধারণা, এতে আছে অরণ্য সম্পদ, মৎস্য সম্পদ, জল সম্পদ, ভূমির ব্যবহার, খনিজ সম্পদ, শক্তি সম্পদ। তাহলে এটা হচ্ছে পুরোটাই ডিটেলস সিলেবাস। তো যাই হোক, আশা করি তোমাদের জিওগ্রাফি সম্পর্কে এই মানে ধারণা, একটা স্বচ্ছ ধারণা আছে কীভাবে 11-12 কি স্ট্রাকচার আছে, এবং এগুলো নিয়ে অযথা কোনো ভয় কারণ নেই। অনেক ক্ষেত্রে অনেকে ভয় দেখানো হয়, ঠিক আছে? তো এগুলো কোনো বিষয় নয়। তো আশা করি এতে তোমাদের উপকার হবে। তার জন্য আমি এই সিলেবাস সম্পর্কে বা কোশ্চেন স্ট্রাকচার সম্পর্কে এই ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি। আশা করি সবাই ভালো থাকবে।